নীতা, অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম রে। সবুরে মেওয়া ফলে স্যার, শুনেছেন তো? ঠিক আছে, তাড়াতাড়ি আয়। দাম কত? Here you are. অন্যান্য বাড়ির মতো এবারেও খুব ভালো লাগলো স্যার। Same here. বাই। Bye. হ্যালো। হ্যালো নবীন বাবু। হ্যাঁ বলছি, আপনি কে? হ্যালো নবীন বাবু, আমি কুরিয়ার কোম্পানি থেকে বলছিলাম। আপনার নামে একটা পার্সেল এসছে। আপনার স্টুডিওতে তো তালা লাগানো রয়েছে। ভাই আমি স্টুডিও থেকে বেরিয়ে পড়েছি, আবার কালকে আসবো। কাল? হ্যাঁ, কালকে দুপুরের পরে আমি ওখানেই থাকবো। আপনারা চলে আসুন দুপুরবেলা, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আজ ক্যান্সেল, এবার যা হবে কালই হবে। একটা সিকিউরিটি গার্ডহীন অ্যাপার্টমেন্ট। দুজন যুবক এলো একটি কুরিয়ার ডেলিভারি করতে। এটা নিশ্চিত ছিল যে ওই দুজন যুবক বিশেষ কোনো উদ্দেশ্যে এসেছিল। ওই দুজন বিনা বাধায় বিল্ডিং এ প্রবেশ করে ৬৫ বছরের নবীন বাত্রার স্টুডিওর দোরগোড়ায় পৌঁছে যায়, কিন্তু কেউ ওদের কোনো প্রশ্নও করে না, কারো কোনো সন্দেহ হয় না। তারপর ওই দুজন নবীন বাত্রাকে ফোন করে আর তার সাথে কথাও বলে আর জেনে নেয় যে পরের দিন উনি নিজের স্টুডিওয়ে কখন আসবেন।
গোমস, আমি স্টুডিও বেরোচ্ছি, কিছু ডিসকাস করবার আছে। হ্যাঁ স্যার, ওই 20th লোকেশন বুকিং কনফার্ম করতে হতো আপনার সাথে বসে। হ্যাঁ করে দাও, ততক্ষণে আমার স্ক্রিপ্টও রেডি হয়ে যাবে। পুরো শিফটের বুকিং করে দেবো স্যার? ভাই কাজটা তো দুপুর পর্যন্তই হবে। সেফটির জন্য বলছিলাম স্যার। ঠিক আছে করে দাও। কিন্তু হ্যাঁ, ওই নায়ারকে বলে দিও ডিসকাউন্টের জন্য, বুঝেছো? শিওর স্যার। ওকে গোমস, বাই বাই। ওকে স্যার, বাই, গুড ডে স্যার। হ্যালো, আরে কি ব্যাপার, কেমন আছেন আপনি? আরে নবীন বাবু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? একদম ফার্স্ট ক্লাস। আচ্ছা, নমস্কার। আচ্ছা পরে দেখা হবে আপনাদের সাথে। চলো। এক্ষুনি ভেতরে গেছে, 5 মিনিট হয়েছে। পৌঁছে গেছে, চল যাওয়া যাক, চল চল। হ্যাঁ বলুন। স্যার ওই কুরিয়ার। কি আছে এর মধ্যে? আমরা কি করে বলবো স্যার, সিল করা। আমাদের কাজ হলো শুধু ডেলিভারি করা। কিন্তু আমি তো মাঝগাঁওয়ের এরকম কোনো লোককে চিনিই না, আর আমি ওদের এরকম কোনো জিনিস অর্ডারও দিইনি। ঠিক আছে স্যার, স্যার একটা কাজ করছি, পার্টিকে ফোন করছি। হ্যালো সালমান আহমেদ বাবু, স্যার আমি কুরিয়ার কোম্পানি থেকে বলছিলাম। হ্যাঁ স্যার, আপনি যে বাত্রাবাবুর পার্সেলটা পাঠিয়েছিলেন, কিন্তু উনি যে বলছেন উনি আপনাকে চেনেনই না, আর না উনি কোনো জিনিসের অর্ডার করেছেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। মনে হচ্ছে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা এটা চেক করব, আর হয়তো স্যার আরেকবার ডিস্টার্ব করব, ডোন্ট মাইন্ড স্যার। ঠিক আছে, কিন্তু আমি এটার ব্যাপারে কিছুই জানি না। ওকে, থ্যাংক ইউ স্যার। অবাক কাণ্ড, পার্সেল আসছে আমার নামে, অথচ আমি নিজেই জানি না। আজকাল এই কুরিয়ারের লোকগুলো যে কি করে। নবীন বাত্রার স্টুডিওতে এমন এক পার্সেল কুরিয়ার মারফত আসে যেটা না তো উনি অর্ডার করেছিলেন, না উনি প্রেরককে চিনতেন। কুরিয়ারের যে দুটি ছেলে এসেছিল তারাও চুপচাপ চলে গেল। ওদের দ্বারা সম্ভাব্য বিপদের আভাস কারো কাছেই পৌঁছয়নি। নবীন বাত্রার প্রাণ সংশয় ছিল, কিন্তু সেটা তিনি একেবারেই জানতেন না। আরে বেটা, ওই বুড়োর সাথে আরেকজন ছিল। কে? আরে তোর বাবা ছিল, আমি কি করে জানবো? তা আমি বা কি করে জানবো যে কে ওপরে আছে? আমি যতটা দেখেছি সেটা হলো ও একাই নামলো আর উপরে উঠে গেল। এর আগে যখন আমি ওখানে গেছিলাম তখন দরজায় তালা ছিল। ল্যাপটপ ঠিক করছিল, সবুজ রঙের শার্ট পরেছিল। সবুজ, হ্যাঁ, আরে হ্যাঁ ভাই, সবুজ জামা পরে একটা ছেলে মোটরসাইকেলে এসেছিল নবীন আসার একটু পরেই। তো আমি কি করে জানবো যে ও নবীনের ওখানে যাবে? আরে এবার তো জানতে পেরেছিস যে ওকে। আচ্ছা শোন, আমরা দুজন এখান থেকে কেটে পড়ছি, আর তুই খেয়াল রাখবি ওই ছেলেটা যখনই এখান থেকে যাবে আমাদেরকে তক্ষুনি ফোন করবি, বুঝলি? ওকে ডান। মন দিয়ে কাজটা কর এবার।
হয়ে গেছে স্যার। তাই নাকি, হয়ে গেছে? হ্যাঁ স্যার। খুব ভালো কথা। এরপরে গিয়ে আবার কোনো প্রবলেম হবে না তো? না স্যার, আমি সব ভাইরাস বের করে দিয়েছি আর অ্যান্টিভাইরাসও আপডেট করে দিয়েছি, তাই কোনো প্রবলেম হওয়া উচিত নয়। এই না, থ্যাংক ইউ স্যার। কম হয়নি তো? নো স্যার, ইটস ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ গোমস, লোকেশন বুক করা হয়ে গেছে? ফুল শিফটের তো? হ্যাঁ স্যার, লোকেশন কনফার্ম হয়ে গেছে আর স্যার ডিসকাউন্টও পাওয়া গেছে। ভেরি গুড। আর স্যার অফিসে যদি বিশেষ কাজ না থাকে তাহলে আমি বাড়ি চলে যাব। হ্যাঁ, তুমি বেরিয়ে পড়ো। আচ্ছা স্যার, আপনি কি এখনো স্টুডিওতেই আছেন? হ্যাঁ, আমার ওই ল্যাপটপটা ক্র্যাশ হয়ে গেছিল, তাই টেকনিশিয়ানকে ডেকে ওটা ঠিক করাছিলাম রে। আর একটু কাজ বাকি আছে, তাই ভাবলাম করেই যাই। ওকে, গুড ডে স্যার। গুড ডে টু ইউ টু। হ্যালো, হ্যাঁ ওই সবুজ শার্ট পরা ছেলেটা বেরিয়ে গেছে। এইবার কাজটা করেই আসবো, চল। আরে, তোমরা আবার এসেছো? স্যার, এই কুরিয়ারটা আপনার জন্যই, আমরা ভালো করে চেক করেছি, আপনি একবার খুলে দেখে নিন না। কিন্তু আমি তো কিছু অর্ডারই করিনি। স্যার, অ্যাড্রেস তো এখানকার, একবার খুলে তো দেখুন। হেই, হেই, কি করছো? এই তোমরা কে? আরে কে আছো? বাঁচাও! আরে এরা কারা? বাঁচাও! আচ্ছা, তুমি কিছু শুনতে পেয়েছো? আরে হ্যাঁ, এই তো আমাদের নবীন বাবুর গলা শোনা যাচ্ছে মনে হচ্ছে। আরে চলো চলো দেখি গিয়ে। মুখ বন্ধ কর, চুপ কর বুড়ো। নবীন বাবু, কি হলো বলো? উনি চেঁচাচ্ছেন কি কেন? হচ্ছে কি? আরে, এ তো মরে গেল। আরে আমি কি করে জানবো? আমি তো শুধু মুখে রুমাল বেঁধেছিলাম। চল, ছাড়, দেখা যাবে। ব্যাক খোল, ব্যাক খোল। আর চেঁচানোর আওয়াজ পাচ্ছি না তো। কিন্তু চেঁচাচ্ছিলেন কেন? নবীন দাদা, মেরেছে রে এবার। নবীন দাদা, নবীন দাদা, শুনছো? নিশ্চয়ই কিছু গড়বড় হয়েছে। হ্যাঁ, না না, ওরা এখনো বাইরে আসেনি, এখনো কাজ চলছে। নবীন দাদা, দরজাটা খুলুন নবীন নবীন বাবু। দাদা, দরজা খুলুন না। আমরা আপনার নবীন প্রতিবেশী, দাদা। খুলুন। আরে কে তোমরা? নবীন বাবু কোথায়? ভেতরে কি সব হচ্ছিল? আরে আরে এ কি হলো? আরে চল 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 চল। নবীন বাবু, দুটো ছেলে কুরিয়ার বয়ের বেশে নিজেদের কাজ সেরে যায় আর ওদের আরো একজন সঙ্গী নবীন বাত্রার বাড়ির উপর নজর রেখেছিল। 65 বছরের নবীন বাত্রার মৃতদেহ তার ফ্ল্যাটেই পড়েছিল। ঠিক পাশের ফ্ল্যাটের এক বৃদ্ধ দম্পতি এই হত্যাকাণ্ডের ফলে শকড হয়ে যান। ভেতরে চেক করো। স্যার,
আমি খাবার খাচ্ছিলাম, আমার মিসেস জামা কাপড় গোছাচ্ছিল, এইরকম সময় নবীনবাবু চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমরা দুজন উপরে এলাম, বেল বাজালাম, কিন্তু অনেকক্ষণ ধরে ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ পেলাম না। পরে দরজাটা খুলে গেল আর দুটো ছেলে বাইরে এলো। হ্যাঁ, আর আমাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেল। আমরা দুজন যখন ভেতরে এলাম তখন নবীন দাদার মৃত্যু হয়ে গেছে। আপনারা ওই দুটো ছেলেকে আগে কখনো দেখেছেন? না স্যার, তবে হ্যাঁ ওরা দুজন টুপি পরেছিল। আর ওদের দুজনের হাতে ব্যাগও ছিল স্যার। হ্যাঁ, স্যার অনেক কিছু খোলা পড়ে রয়েছে, খুব ওলটপালট করা হয়েছে। ফ্যামিলি থেকে কেউ আসলে তবেই জানা যাবে যে কি কি চুরি হয়েছে। আর কে এখানে থাকে? এমনিতেও নবীন দাদাও এখানে থাকতেন না, ওনার অফিস আর বাড়ি আন্ধেরির দিকে। হ্যাঁ, আর এখানে শুধু ওনার স্টুডিও ছিল, ফটোগ্রাফির স্টুডিও, প্রফেশনাল স্টুডিও। ওনার স্ত্রী দিল্লিতে থাকে, ওনার এক মেয়ে আছে, নাম হলো সুনিতা, ও বাইরে থাকে। আর নবীন দাদা একাই থাকতো আন্ধেরিতে। ওনার একটা ছেলেও আছে, ও ইংল্যান্ডে থাকে, ওর নাম অনিল। ওনার ফ্যামিলির কারোর নাম্বার আছে আপনাদের কাছে? না না, কারোর নম্বর নেই। হ্যাঁ, গোমসের নম্বর আছে। গোমস? হ্যাঁ, নবীনবাবুর সব কাজ উনি দেখাশোনা করেন। ও মাই গড, এটা কখন হলো? কি? এ তুমি কি বলছো? এটা কবে হলো? নো নো মামা, আমি আমি এক্ষুনি মুম্বাই রওনা হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু এটা কি করলো? আমি এক্ষুনি আসছি। মৃত্যুটা শ্বাসরোধ করেই হয়েছে। গলা টিপে শ্বাসরোধ করা হয়েছে? না, মুখের ওপর যে রুমালটা ছিল সেটার ওপর প্রেশারটা বেশি ছিল, আর তাতেই সাফোকেশন হয়ে যায়। আর হ্যাঁ, ভিকটিম কোনো রকম প্রোটেস্টও করেনি। কিন্তু ইনি তো সাহায্যের জন্য চিৎকার করেছিলেন, আর এনার প্রতিবেশীরাও সেটা শুনেছিলেন। কাজের মেয়েটি ওখানে কখনো সকালে যেত, কখনো বা দুপুরে। কোনো ফিক্স টাইম ছিল না। যখন নবীনবাবু থাকতেন তখনই ও যেত। এই কাজের মহিলাকে? স্যার, ওর নাম গোমতী। কোনো দুধওয়ালা, নিউজ পেপার বা সবজিওয়ালা? স্যার, ওরা তো সকালে আসে। এখানে কোনো সিকিউরিটি গার্ড দেখতে পাচ্ছি না। তার প্রয়োজন কখনো মনে করিনি আমরা। আমরা সবাই এখানে ফ্যামিলির মতো থাকি। স্যার, ওনার স্ত্রী ইভিনিংয়ের ফ্লাইটে এসে পৌঁছাচ্ছেন। ওনার মেয়ে সুনিতা হাজবেন্ডের সাথে সিঙ্গাপুর গিয়েছিল, ওদের ট্রিপ কাট শর্ট করে ফিরে আসছে, কালকে পৌঁছে যাবে। আর ওনার ছেলে অনিল লন্ডন থেকে, সেও কালকে এসে পৌঁছাবে। আচ্ছা মিস্টার নবীন আন্ধেরির অফিস থেকে কখন বেরিয়েছিলেন? এই ধরুন 11:30টার সময়। নর্মালি রোজ এই সময় উনি বেরোন। আর আর স্যার, 1:15টার সময় আমি ওনাকে ফোন করেছিলাম। কেন? এটা বলার জন্য যে শুটিংয়ের লোকেশন কনফার্ম হয়ে গেছে। 20 তারিখ থেকে শুটিং ছিল স্যার। সালমান আহমেদ কে? সালমান আহমেদ জানি না স্যার, আর স্যারের মুখ থেকেও আমি এই নাম শুনিনি। সাহেব, আজ তো আমি স্টুডিওয় কাজই করিনি। 12টার সময় গিয়েছিলাম, কিন্তু তখন তালা দেওয়া ছিল। আর এমনিতেও উনি আর সকালে কবে থাকেন? আমি তো বিকালবেলাই যাই। তুই কোথায় থাকিস? আমি তো ওই বরিভালি স্টেশনের কাছে থাকি। সিদ্ধার্থনগর আছে না, ওখানেই আমার বাড়ি। নিজের বাড়ি? হ্যাঁ সাহেব। একটা কাজ কর, পুরো ঠিকানা, ভোটার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার সব কিছু এখানে লিখে যাবি। আগে সাহেব, সব লিখে দিচ্ছি। আমার মোবাইল নম্বর আছে, তাও লিখে দিচ্ছি। আর যে যে বাড়িতে কাজ করিস তাদেরও মোবাইল নাম্বার। আগে সাহেব। স্যার, আমি রোজ সকাল সকাল ওই বিল্ডিংয়ে দুধ দিতে যাই স্যার। দুধ বাইরে রেখে আসি, ভেতরে কখনো যাই না স্যার। আর স্যার, সারাদিনে ভেতরে কি হচ্ছে না হচ্ছে কি করে জানবো স্যার? স্যার, আমি তো ওখানে রোজ সকালে দরজায় পেপার দিয়ে আসি। আর প্রত্যেক মাসের 10 তারিখ আমি ওখানে পেমেন্ট নিতে যেতাম। বাকি আর আমি কিছু জানি না স্যার। মিস্টার নবীনের কাজের লোক গোমতী
দুধওয়ালা পেপারওয়ালা প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করো। ওনার কাছে টিভি, ফ্রিজ, এসি, কম্পিউটার সব ছিল। সার্ভিস প্রোভাইডারদের ফোন করো, সব ডিটেল চাই আমার। ইয়েস স্যার। খোলা মাঠ ছিল, যে কেউ খেলতে পারে, সিকিউরিটি বলে কিচ্ছু নেই, যে কেউ প্ল্যান করতে পারে। স্যার এই পার্সেলে লেখা মোবাইল নাম্বারটা কল করেছিলাম, এই নাম্বারটা এক্সিস্টই করে না, এটা ফেক। এই পার্সেলের উপরে মাসগাঁওয়ের অ্যাড্রেস রয়েছে, একটু খোঁজ নাও, এটা আদৌ রিয়াল নাকি ফেক। ওকে স্যার। স্যার ওই সালমান আহমেদের অ্যাড্রেসটাও ফলস। বাকি কাজের লোক, দুধওয়ালা, পেপারওয়ালা, সার্ভিসের লোক সবার রেকর্ডই ক্লিন। তাও একটা করে কনস্টেবল লাগিয়েছি এদের পিছনে। ওকে মিস্টার গোমস। হ্যাঁ স্যার। একটা কথা আমার মাথায় ঘুরছে। কি স্যার? মিস্টার নবীন বাত্রার ফ্ল্যাটে দুটো সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার ফুটেজগুলো কোথায়? আমরা ওনার ল্যাপটপ চেক করেছি, সেখানে পাওয়া যায়নি। সিসিটিভি? অ্যাকচুয়ালি আমাদের স্যার কিছু রেকর্ডিং করতেন না। সেটা কেন? আসলে স্যার ওনার নতুন নতুন টেকনোলজি ভালো লাগতো, দ্যাটস ইট। তাও সিসিটিভি কোথাও তো কানেক্টেড আছে, যদি কিছু দেখার হয়। সেটা তো ওনার ল্যাপটপেই থাকা উচিত। আমরা ওনার ল্যাপটপ চেক করেছি, এমন কোনো সফটওয়্যার পাওয়া যায়নি যেটা সিসিটিভির সঙ্গে যুক্ত। সফটওয়্যার? হ্যাঁ স্যার, ওনার একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল। অ্যাকচুয়ালি স্যারের ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল, আর কাল ইঞ্জিনিয়ার ওখানেই ছিল, ল্যাপটপটা ঠিক করছিল। আমি যখন দুপুরবেলা স্যারকে ফোন করলাম তখন সে কাজ শেষ করে বেরিয়ে যাচ্ছিল। আর স্যার নবীন স্যারের সাথে শেষ ফোন কল ওটাই ছিল। হ্যাঁ গোমস, লোকেশন বুক করা হয়ে গেছে? ফুল শিফটের তো? হ্যাঁ স্যার, লোকেশন কনফার্ম হয়ে গেছে, আর স্যার ডিসকাউন্টও পাওয়া গেছে। কম্পিউটার ইঞ্জিনিয়ারের নাম্বারটা আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, আমি প্রায় 1:45 নাগাদ ওখানে গিয়েছিলাম, আর প্রায় 1:30 নাগাদ ওখানে কাজ শেষ করে বেরিয়েছিলাম। তার মানে তুমি ওখান থেকে বেরোনোর পর দুজন কুরিয়ারের লোক ওখানে আসে, আর তারা মিস্টার নবীন বাত্রাকে খুন করে। কুরিয়ারের লোক? স্যার ওরা তো আমি থাকতেই একবার এসেছিল। শিওর? হ্যাঁ স্যার, আমি ওই ল্যাপটপে কাজ করছিলাম, তখনই ওরা একবার এসেছিল। কটার সময়? স্যার আমি যাবার প্রায় 10 মিনিট পর, সো মেবি 1টা নাগাদ। ওদের মুখটা দেখেছো তুমি? ঠিক করে দেখিনি। অ্যাকচুয়ালি স্যার আমি ভালো করে দেখতে পাইনি, তার উপর ওরা আবার ক্যাপ পরেছিল। ক্যাপের ওপরে কিছু লেখা ছিল, কোনো ডিজাইন বা কোনো কিছু? স্যার অত ভালো করে তো দেখিনি, আমি প্রায় অনেকটা দূরে ছিলাম। আর কি? আর স্যার ওই কুরিয়ারটা অ্যাড্রেস ভুল করে এসেছিল, এরকমই কিছু কথাবার্তা চলছিল। কিন্তু আমি তো মাঝগাঁওয়ের এরকম কোনো লোককে চিনি না, আর আমি ওদের এরকম কোনো জিনিস অর্ডারও দিইনি। যখন তুমি ওখান থেকে বেরোলে তখন বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে তুমি কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি দেখেছো, বা কোনো মানুষ যাকে থেকে তোমার অন্যরকম লাগছিল? হ্যাঁ স্যার, আমি ওপর থেকে যখন নিচে নেমে এসে বাইকের কাছে এলাম তখন রোডের বিপরীত দিকে একটা ছেলে দাঁড়িয়েছিল। আমার মনে হচ্ছিল যেন ও আমাকেই দেখছে। থ্যাংক ইউ গৌরব, যদি দরকার পড়ে আবার তোমায় ডেকে পাঠাবো, তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। স্যার এই পার্সেলের ওপরে স্ট্যাম্প থেকে বিশেষ কিছু জানা যায়নি, তবুও আমি অনেক কুরিয়ার কোম্পানিকে জিজ্ঞেস করেছি, অনেক লোককেও জিজ্ঞেস করেছি, কিন্তু তবুও কোনো ট্রেল পাইনি। এই পার্সেলের প্যাকিংটা দেখো, এটা কোনো প্রফেশনাল কোম্পানির হতেই পারে না। স্যার মিস্টার নবীনের কন্ট্যাক্ট লিস্টে 300-র উপর নাম্বার আছে, যার মধ্যে বেশিরভাগই মডেলসের আর বাকিরা স্ট্রাগলিং অ্যাক্ট্রেস। এই দুটো কুরিয়ারের ছেলে যথেষ্ট প্ল্যান করে এখানে এসেছিল। আর মিস্টার নবীন এই ফ্ল্যাটটা স্টুডিও হিসেবেই ব্যবহার করত। এ কথাটা শুধু তারই জানার কথা যে তাকে জানে। কিন্তু তার উপর জিরো সিকিউরিটি, নো রিস্ক। আশপাশে যারা রয়েছে তারা সব বয়স্ক। এই পরিস্থিতিতে যে কেউ এসে লুটপাট করা বা খুন করা খুবই সহজ।
এমনিতে মিস্টার নবীনের 6টা ফ্ল্যাট আছে সারা মুম্বাইতে। একটা বোরিভ্যালিতে যেখানে মার্ডার হয়েছিল, 2টো কান্দিভ্যালিতে, আন্দ্রিতে একটা ফ্ল্যাট আর একটা অফিস, একটা সান্তাক্রুজে। কোটি টাকার সম্পত্তি। ফিল্ম বানানোর শখ ছিল, কিছু শর্ট ফিল্ম বানিয়েছিল, একটা বড় ফিল্ম প্ল্যান করেছিল। ফটোগ্রাফির বিজনেস থাকায় মডেলসদের পোর্টফোলিও বানাতো। এই মার্ডার প্রপার্টি রিলেটেড হতে পারে, নয়তো ফ্যামিলির কারোর কাজ। কদম, আমরা কালকে ওই জায়গায় আবার যাব। মনে হচ্ছে আমরা কিছু মিস করছি, অথবা আমরা ওখানে কিছু দেখিনি, কিংবা দেখেও গুরুত্ব দিইনি। কবিতা, এই তুই মিস্টার নবীনকে চিনিস তাই না? কোন নবীন বাত্রা? নবীন বাত্রা ফটোগ্রাফার। আরে তুই তো বলেছিলিস তুই ওর থেকে পোর্টফোলিও করেছিস, আর ও তোকে কাজও দিয়েছিল আর টাকাও। হ্যাঁ, কিন্তু আমি ওনাকে খুব ভালো করে জানি না। হবে কেউ একজন।
থাকতেন, আপনি দিল্লিতে থাকতেন এত বছর ধরে। দূরে থাকলে ভালোবাসা আর ভরসা কমে যায় না। নবীন ফিল্ম বানাতে চেয়েছিল, ফটোগ্রাফি করতে চেয়েছিল, আর এসবের জন্য মুম্বাই সবচেয়ে ভালো জায়গা। আর সেই জন্য 2004-এ মুম্বাই শিফট হয়। 2004 মানে প্রায় 8 বছর। এই 8 বছরে 6টা প্রপার্টি উনি কিনেছেন। কি করে? দিল্লিতে আমাদের 2টো বাংলো ছিল, তার মধ্যে একটা বেচে মুম্বাইতে ফ্ল্যাট নেওয়া হয়। এতগুলো বছরে আপনি একবারও মুম্বাই এসে থাকেননি অল্প দিনের জন্য? দায়িত্ব ছিল। কিসের দায়িত্ব? একজন বুড়ো মানুষের দেখাশোনা করার জন্য আমায় ওখানে থাকতে হয়েছিল। বয়স্ক মানুষ মানে মিস্টার নবীন বাত্রার বাবা নাকি আপনার বাবা? কারোরই নয়, উনি নবীনের মায়ের ভালো বন্ধু ছিলেন। উনি আমাকে মেয়ের মতোই ভাবেন, তাই ওনার দেখাশোনা করার জন্য আমায় ওখানে থাকতে হয়। ইন্সপেক্টর, যদি আপনি আমার আর নবীনের মধ্যে কোনো মন কষাকষি অথবা শত্রুতা খোঁজেন, তো ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। আমি শুধু কারণটা খোঁজার চেষ্টা করছি ম্যাম, যে আপনার স্বামীকে কেন খুন করা হলো। খুনি জানতো যে উনি স্টুডিওয় একা থাকেন, তাই তারা প্ল্যান করে ভেবে চিনতে ওনাকে খুন করেছে। উনি বাড়িতে, অফিসে, 2 জায়গাতেই একা থাকতেন, তবুও স্টুডিওতেই ওনাকে খুন করা হলো কেন? আমরা সিঙ্গাপুরে কাজে গিয়েছিলাম। কি কাজে? আমরা দুজন আর্কিটেক্ট, ইন্টারন্যাশনাল প্রজেক্ট করি আমরা। আপনি? আমি লন্ডনে থাকি, ব্যবসা করি। আপনি জানেন যে আপনার বাবার মুম্বাইতে 6টা প্রপার্টি ছিল? আই মিন আছে। ইন্সপেক্টর, একটা জিনিস পরিষ্কার করে বলি, ভাববেনও না, কিচ্ছু পাবেন না। আমি আর সুনিতা যথেষ্ট সচ্ছল। বাবার প্রপার্টি হাতানোর ব্যাপার স্যাপার বাবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল, তাই আমাদের দিকে ভুলেও আঙুল তুলবেন না। ফ্যামিলি ডিসপিউটের ব্যাপারে আমি তো কথাই বলিনি। আমি শুধু আপনাকে বলেছি যে আপনার বাবার মুম্বাইতে 6টা প্রপার্টি আছে, দ্যাটস ইট। কিন্তু আপনি তারই হিন্ট দিচ্ছেন। আমি শুধু মার্ডারের মোটিভটা খোঁজার চেষ্টা করছি। অ্যান্ড হেল্প মি প্লিজ। ইন্সপেক্টর, আমরা আপনাকে একটাই হেল্প করতে পারি, যে পারিবারিক ঝগড়ার ব্যাপারে একদম ভাববেন না। ভুল রাস্তায় হাঁটবেন আপনি। তাহলে আসল রাস্তা কোনটা আপনিই বলুন। কোথায় সেটা? কোনটা সেটা? অনিলবাবু, সমীরবাবু, সুনিতা দেবী, আসল রাস্তা কোনটা? একদমই নিখুঁত আর প্ল্যান মাফিক করা মার্ডার, কিন্তু এই অপরাধের কারণটা বোঝা যাচ্ছিল না। এই প্ল্যানিংটা কার ছিল, আর এটা বাস্তবায়িতই বা কে করেছিল? স্যার, যেমন আমি বলেছিলাম, কন্ট্যাক্ট লিস্টে 300-র উপর নাম্বার আছে। কোনো ব্যাপার না, সবার সাথে কথা বলো, পরপর সবাইকে ফোন করো, প্রত্যেককে। স্যার, নো ওয়ে স্যার, নবীন স্যারের মতো একজন সিনিয়র মানুষ, নো ওয়ে। বাস ফ্রেন্ডলি রিলেশন ছিল। উনি ফটো তুলতে ভালোবাসতেন আর ওনার কাজ ভালো লাগতো, পোজ দিতে ভালো লাগতো, দ্যাটস অল। মিস্টার বাত্রার ফটোগ্রাফির খুব ক্রেজ ছিল স্যার, আর সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন পেতেন মডেলদের পোর্টফোলিও বানাতে। এর জন্য উনি মডেলদের থেকে পয়সা নিতেন না, ইনফ্যাক্ট পোজ দেওয়ার জন্য মডেলদের পয়সা দিতেন উনি। মিস্টার বাত্রা শুধু পোজিংয়ের জন্য পয়সা দিতেন এটা আমার বিশ্বাস হয় না। আরও কিছু ব্যাপার আছে। আছে তো? হ্যাঁ স্যার, 16ই সেপ্টেম্বর ওনার সঙ্গে আমার ফটো সেশন হয়েছিল। 2-1বার এর আগেও ফটো সেশন করিয়েছিলাম। আপনি পোজ দিতেন না, তার জন্য উনি আপনাকে টাকা দিতেন?
হ্যাঁ স্যার, উনি আমাকে পেমেন্ট দিতেন পোজের জন্য। ফটো সেশনের পরেই পেমেন্ট দিতেন? হ্যাঁ, কেন? ওনার একটা ফান্ডা ছিল স্যার। উনি সমস্ত ফটো সেশনের পরই মডেলদের পেমেন্ট দিতেন। উনি আমাদের জন্য ফাদার ফিগার ছিলেন। আমরা কখনো না করিনি। টাকা পেলে কে না করবে স্যার? নবীন স্যার একজন অর্থবান মানুষ ছিলেন। ওনার এত ক্ষমতা ছিল যে মডেলদের পে করতে পারেন। সত্যি বলতে কি উনি একজন প্রকৃত শিল্পী ছিলেন। কখনো উনি কমার্শিয়াল দিকটা ভাবতেনই না। উনি রিয়েল ক্রিয়েটিভ ছিলেন স্যার। এই নাও, আমি চাই যে তুমি এটা পড়ে দেখো। এটা আমি লিখেছি। এই ফালতু কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে তুমি এক্সট্রা হতে পারো, কিন্তু এই স্ক্রিপ্টে না। কবিতা, তুমি সত্যিই একজন অত্যন্ত প্রতিভাময়ী আর্টিস্ট। এই বাক্সটা আমরা নবীন বাত্রা স্টুডিওর কাবার্ডের মধ্যে পেয়েছি। কন্ডমস, সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য ট্যাবলেট। কোন কাজে আসে এগুলো মিস্টার গোমস? কে হতে পারে এই মাস্টারমাইন্ড? কাল রাতে আমরা আপনাদের দেখাবো মুম্বাইয়ের এই সেন্সেশনাল মার্ডার কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ।